বানবাসী মানুষের এই আর্তনাদ যে কতখানি তীক্ষ্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমাদের বাড়িঘর সব ভাঙে গেছে, আমার 2 বাচ্চা 2 মেয়ে, আমরা খুব অসহায়, খুব গরিব। পানি শুকানোর পর বাড়িতে চাইলে ঘর নাই, বাড়ি নেই, কোথায় থাকবো, কি করব, আমাদের কিছুই নাই, সব এই মারাত্মক বন্যা বাসায় নিয়ে গেছে। একে তো প্রত্যেকটা বছর পর বছর মানুষজন তাদের শেষ সম্বল ভিটে বাড়ি হারিয়ে যাচ্ছে, তারপর আবার কৃষকরা তাদের কষ্টে ফলানো ফসল গড়ে ওঠানোর আগ মুহূর্তে হঠাৎ বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব হতে চলছে। তাছাড়াও বিভিন্ন ব্যবসায়ীদের সর্বস্ব হারানো ও মানুষের প্রাণহানির করুণ দৃশ্যের কথা কি আর বলবো। আন্তর্জাতিক নদীর প্রাণীর ব্যবহার সংক্রান্ত 1966 সালে হেলসিঙ্কি নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি অববাহিকাভুক্ত রাষ্ট্র অভিন্ন নদী ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অন্য রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজন বিবেচনায় নেবে। এবং 1997 সালে জাতিসংঘের জলপ্রবাহ কনভেনশন অনুযায়ী প্রণীত আইনে বলা হয়েছে, নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অন্য দেশে মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে যায়। আদৌ কি ভারত আন্তর্জাতিক এসব আইনের কোনোটা মেনেছে বা মানে? একদিকে বাংলাদেশ ভারত এর আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টি, যা 30টিতে বাদ দিয়ে রেখেছে ভারত, যার ফলে একদিকে গ্রীষ্মকালে ভারত পানি আটকে রাখায় ভয়াবহ খরার সৃষ্টি হয়, ফলে কৃষি, মৎস্য, পরিবেশ এবং অর্থনৈতিক কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ে। অন্যদিকে বর্ষাকালে পানি ছেড়ে দেওয়ার কারণে প্রতি বছরই ভয়াবহ বন্যা হয়েই চলছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্যচিত্র দ্বারা দেখা গেছে 2024 সালে হয়ে যাওয়া স্মরণকালের অন্যতম ভয়াবহ এই বন্যায় ফসল, গবাদি পশু পাখি, ঘরবাড়ি, রাস্তাঘাট, সহায় সম্পত্তির ক্ষতি সাধন সহ আরও বিভিন্ন অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 15,000 কোটি টাকারও বেশি। তাছাড়া মানুষের প্রাণহানির করুণ দৃশ্যের কথা কি আর বলবো। এদিকে বন্যায় সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 71 জনে। ভয়াবহ এই বন্যা মূলত ভারতে ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণেই হয়েছে, যে কথা স্বয়ং জাতিসংঘ বলছে। অথচ ভারতে ত্রিপুরার এক মন্ত্রী এই অভিযোগ নাকচ করে বলছে, ডুম্বুর বাঁধে পানি ধারণের সর্বোচ্চ সীমা অতিক্রম করায় স্বয়ংক্রিয়ভাবে নাকি পানি বের হয়ে গেছে। এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার। এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। ব্যাপারটা এমন হয়ে গেল, আমার বাড়িতে একটা শিয়াল আছে যে অনেক ক্ষুধার্ত হয়ে আমারই এক প্রতিবেশীর বাসা থেকে হাঁস মুরগি ধরে খেয়ে ফেলেছে। আর এতে আমার উপর অভিযোগ বর্তালে তখন আমি বলি, এটা তো প্রকৃতি নিয়মে ঘটেছে এবং এতে আমি সম্পৃক্ত নই। যে ডুম্বুর বাঁধ সর্বশেষ 1993 সালে খোলা হয়েছিল, আর প্রায় 32 বছর পর এই ডুম্বুর বাঁধ খোলা হয়েছে কোনো রকম সতর্কবার্তা না দিয়েই, তাও আবার গভীর রাতে, যার ফলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ 1988 সালে বন্যার মতো 2024 সালে এই বন্যায় প্লাবিত হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ দেশের 11টি জেলা। গঙ্গার ফারাক্কা ও তিস্তার গজলডোবা বাঁধের পর এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরার এই ডুম্বুর বাঁধও। কেননা এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর আমাদের বাংলাদেশের প্রায় 26,000 বর্গ কিলোমিটার অঞ্চল, অর্থাৎ 18 থেকে 20% ভূখণ্ড বন্যা কবলিত হয়। আর এতে দেশের 5 থেকে 7 মিলিয়নেরও বেশি মানুষ বন্যার শিকার হয়, যার ফলে ফসল, গবাদি পশু পাখি, ঘরবাড়ি, রাস্তাঘাট, সহায় সম্পত্তির ক্ষতি সাধন সহ আরও বিভিন্ন অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় $1 বিলিয়ন বেশি, যা বাংলাদেশি টাকায় 1200 কোটি টাকারও বেশি। তাছাড়াও মানুষের প্রাণহানি ও বিটে বাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার ঘটনা তো প্রতি বছর হুড় হুড় করে বৃদ্ধি পাচ্ছে। আমার ঘর দর কিছু নাই বাজান, আমি পথের ভিখারি হয়ে গেছি। আর এদিকে গ্রীষ্মকালে ভারতের প্রাণী প্রত্যাহারের ফলে একদিকে ভয়াবহ খরার ফলে কৃষি, মৎস্য, পরিবেশ এবং অর্থনৈতিক কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ে, অন্যদিকে আবার বিভিন্ন নদীতে পলি জমে নদীগুলো তাদের নাব্যতা হারাচ্ছে, এমনকি কিছু নদী মরুভূমিতে পরিণত হচ্ছে। অথচ প্রতি বছর হওয়া ভয়াবহ বন্যা ও খরার ব্যাপারে কোনো ফলস্প্রসূ পদক্ষেপ না নিয়ে বরং আমাদের মধুর বাণী শুনিয়ে যাচ্ছিল সাবেক ফেসিবাদী হাসিনা সরকার।
প্রচণ্ড খরা গেল, খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে, এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো, কারণ মাটিগুলো উর্বর হলো, নদী খাল বিল আমাদের পুকুর সেখানে পানি আসলো। আর যদি বন্যা আসে আর এদিকে 1971 সালে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে 11টি সেক্টরের উপর RDRCর এক গবেষণায় দেখা গিয়েছিল 1971 সালে আমাদের নদ নদীর সংখ্যা ছিল 1274টি এবং ছোট ছোট নদী মিলে যার সংখ্যা ছিল প্রায় 1500। 2021 সালে এই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। নদী রক্ষা কমিশন বলছে দেশের নদীর সংখ্যা মাত্র 756টি, যেগুলোর আবার অর্ধেকেই মৃতপ্রায়। যদিও বা এইসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রধানদের দ্বারা বিভিন্ন পানি চুক্তি করা হয়েছিল, তবে সেগুলো শুধু কাগজ কলমেই বিদ্যমান ছিল। যেমন 1977 ও 1996 সালে গঙ্গা পানি চুক্তি এবং 2011 সালে তিস্তা চুক্তি সহ আরও বেশ কিছু ছোট বড় অভ্যন্তরীণ নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে চুক্তি হয়েছিল। তবে এই পানি চুক্তিগুলোর কোনোটি শুধু কাগজ কলমে বিদ্যমান ছিল, আবার কোনোটি ভারতের রাজ্য সরকারের বিরোধিতার কারণে তার সম্পূর্ণ হয়নি। পরিশেষে এটাই স্পষ্ট, সুদীর্ঘকাল ধরে ভারতের পানি আগ্রাসনের কারণেই 2024 সালের এই ভয়াবহতা। আর স্মরণকালের ভয়াবহ এই বন্যাকে মানবসৃষ্ট বা কৃত্রিম এমনকি রাজনৈতিক বন্যা বলা যেতে পারে। আর এর কারণটি ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন। কেননা আমাদের নদীগুলোর এইসব পানি বহনের ক্ষমতা ছিল, কিন্তু আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে শুধু পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত করেনি, বরং এর মাধ্যমে আমাদের অনেক নদ নদীকে মেরেও ফেলেছে। জানলে হয়তো একটু অবাক হবেন, গত 2 বছরে আমাদের বাংলাদেশ হারিয়েছে 14টি নদী। এমনকি এক গবেষণায় দেখা গিয়েছে শুধু এক ফারাক্কাবাদের কারণেই প্রায় 100টি নদীর মৃত্যু হয়েছে। তাছাড়াও যেসব নদ নদীগুলো রয়েছে সেগুলোর আবার কোনোটির পানি প্রবাহ না থাকায় পলি জমে নদীগুলো নাব্যতা হারিয়েছে, আবার কোনোটি সরকারের অপরিকল্পিত নগরায়নের ফলে সেগুলোর বেশিরভাগই মৃতপ্রায়। 2022 সালে 32টি জেলা, 2021 সালে 19টি জেলা, 2020 সালে 34টি জেলা, 2018 সালে 30টি জেলা প্লাবিত হয়ে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। আর এভাবে প্রতি বছরে এই একই কাহিনী ঘটেই চলছে। আর এতে পাল্লা দিয়ে আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েই চলছে। অথচ এইদিকে ফেসিবাদী হাসিনা সরকার সেই ভারতকেই একের পর এক ট্রানজিট ও ট্রান্সশিপ এমনকি বিভিন্ন অভ্যন্তরীণ সুযোগ সুবিধা দিয়েই যাচ্ছিল। ভেবে দেখেছেন কি পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার পরে ভারতীয় দালাল এই হাসিনা সরকার বলতে পারে ভারতকে আমরা যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আর সরকারের এইসব অপরিণামদর্শী কর্মকাণ্ডের ব্যাপারে যেই প্রতিবাদ করতে গেছে তাকে হাসিনা সরকার তার পিটুয়া বাহিনী দ্বারা গুম খুন করেই ছেড়েছে। যদিও বা অনেক রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটার পরে অন্তর্বর্তীকালীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে ভারতের দাদাগিরিত্ব বন্ধে বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে এবং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে বাদের বিপরীতে বাদের ব্যাপারটা নিয়ে। কিন্তু আদতে বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে এমনকি অনেক বিশ্লেষকরা বলছে বাদের বিপরীতে বাদ দিলে ভারতের পানি ভারতে ফেরত যাবে, এমনটা কিন্তু কোনোদিন সম্ভব না। কারণ নদ নদীর পানি ধর্মই হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে প্রবাহিত হওয়া। তো এই ক্ষেত্রে যদি বাঁধ নির্মাণ করা হয় তাহলে নদীর পানি নদীর বিপরীত দিকে ফেরত যাবে, এমনটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ এক্ষেত্রে হয়তো পানি বাঁধের দুপাশ দিয়ে বিকল্প রুট তৈরি করে প্রবাহিত হতে পারে, নয়তোবা বাঁধের পানি জমা হতে হতে একসময় পানি ওভারটপ করে বাঁধ ভেঙে ফেলতে পারে। তাছাড়া নদী ভাঙন সমস্যা তো থাকবেই। মোদ্দা কথা হচ্ছে নদীকে শাসন করা যায় না, সে প্রতিশোধ নেয়। অনেকের মনে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তাহলে কি পানি নিয়ে ভারতের আগ্রাসন রুখে দেওয়া সম্ভব নয়? আমাদের বাংলাদেশের বন্যা নিরসন করা কি যাবে না? প্রতি বছর বানবাসী মানুষের এইসব আর্তনাদ কি বন্ধ হবে না? এক্ষেত্রে সরকারের পাশাপাশি আমাদেরকেও বন্যা নিরসনে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। দ্বিপাক্ষিকভাবে ভারত বাংলাদেশের পানি সমস্যা যে অদূর ভবিষ্যতেও সমাধান হবে না তা কিন্তু স্পষ্ট। কারণ একদিকে ভারত তাদের নদী অববাহিকার 29টি রাজ্যের 22টিতেই নির্মাণ করেছে ছোট বড় প্রায় 5000 বাঁধ, এমনকি এর মধ্যে 3000 বাঁধ গত 50 বছরে নির্মাণ করেছে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করেই।
অন্যদিকে আবার 1997 সালে জাতিসংঘের জলপ্রবাহ কনভেনশনে ভারত ভোটদান থেকে বিরত থেকেছিল। আর তাই দ্বিপাক্ষিকভাবে নয়, এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা নেওয়া প্রয়োজন। আমাদের তিস্তা নদীর পানি বন্টন সমস্যার সমাধানে কাজ করতে আগ্রহী চীনকে দায়িত্ব দেওয়া যেতে পারে, কারণ চীন এই প্রকল্পের মাধ্যমে তিস্তা নদীর গভীরতা বাড়িয়ে এবং প্রশস্ত করে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য কাজ করবে। এমনকি বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, কৃষিকাজের সেচের জন্য পানি সরবরাহ, নদী ভাঙন রোধে, নদীর পার স্থায়িত্ব বৃদ্ধি সহ দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের জন্যও তারা কাজ করতে আগ্রহী। আর আমাদেরকেও এক্ষেত্রে একদিকে প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে, কারণ এক গবেষণায় দেখা গেছে খোলা মাঠ যেখানে প্রতি ঘন্টায় 4 ইঞ্চি পানি শোষণ করে, সেখানে গাছপালা পানি শোষণ করে প্রতি ঘন্টায় 10 ইঞ্চি। অন্যদিকে আবার এই গাছপালা জ্বরসহ বিভিন্ন দুর্যোগ এমনকি তাপমাত্রা বৃদ্ধিও নিয়ন্ত্রণ করতে অনেক কার্যকরী ভূমিকা রাখে। তাই গাছপালা কাটা বন্ধ করে বরং গাছপালা লাগানোর প্রতি সবাইকে মনোনিবেশ করতে হবে। নদীতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, কারণ এতে একদিকে নদীর পানি দূষিত হয়, অন্যদিকে আবার পানি প্রবাহ বিঘ্নিত ঘটার মাধ্যমে বর্ষাকালে সহজেই বন্যার সৃষ্টি হয়। আর সবচেয়ে বড় পদক্ষেপ হবে আমাদের ভারত বিরোধী হওয়া, এমনকি ভারতীয় পণ্য বয়কট করা। পরিশেষে এক পরিসংখ্যান যদি দেখেন তাহলে দেখবেন পৃথিবীতে 153টি দেশের মধ্যে 310টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। আর এই 310টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে আমাদের বাংলাদেশ ও ভারতের মধ্যেই 54টি। তো বুঝেন, এক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করা ভারতকে শায়েস্তা করার জন্য একদিকে আন্তর্জাতিকভাবে সাহায্যের প্রয়োজন, অন্যদিকে আমাদেরকেও কোটা আন্দোলনের মতো একজোট হয়ে ভারতীয় পণ্য বয়কট সহ নিজের দেশে গঠনমূলক কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। একলা কেউ নাই রে, এখন একলা কেউ নাই, যত বিপদ আহে ততই আমরা ঐক্য পাইরা যায়।